প্রিয় দর্শক, লিজার নিবেদিত শুধুই আড্ডা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারহানা নিশো। শুধুই আড্ডা অনুষ্ঠানে আজ আমরা আড্ডা দেব জনপ্রিয় অভিনেত্রী রোমানার সাথে। আপনাদের পাঠানো প্রশ্ন থেকে বাছাই করা কিছু প্রশ্ন নিয়ে চলবে আমাদের এই আড্ডা। আশা করছি পুরোটা সময় আপনারা আমাদের সাথে থাকবেন। রোমানা, কি খবর, কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো? আমি ভালো আছি। আমাদের এই অনুষ্ঠানটা মূলত আমাদের যারা শুধুই আড্ডার দর্শক যারা আছেন তারা তাদের পছন্দের মানুষের জন্য প্রশ্ন পাঠায়। সেই প্রশ্নের একজন প্রতিনিধি হয়ে আমি বসি প্রশ্নগুলো তাদের পছন্দের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু তাদের প্রশ্নে যাওয়ার আগে আমার একটা প্রশ্ন থাকে যে সবকিছু মিলে কেমন আছো? সবকিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেক ভালো আছি। আর আমি শুরুতে পরিচয়টা দিচ্ছিলাম, যদিও অভিনেত্রী, আমি চিন্তা করছিলাম যে অভিনেত্রী বলবো না মডেল বলবো, এবং আমাদের প্রথম যিনি প্রশ্ন করেছেন তার প্রশ্নটাও এটা। জিয়াউল কলতাবাজার ঢাকা থেকেই পাঠিয়েছে। রোমানা একাধারে মডেল, নাটক এবং চলচ্চিত্রের অভিনেত্রী। নিজের কোন পরিচয়ে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? অবশ্যই অভিনেত্রী, সেটা চলচ্চিত্র হোক আর টেলিভিশন মিডিয়া হোক, অভিনেত্রী এই পরিচয়টা দিতে এবং শুনতে আমার বেশি ভালো লাগে। কিন্তু একটা মজার কথা হচ্ছে, আমি ছোটবেলা থেকে গান শিখতাম, অনেক ছোটবেলা থেকে। আমার বেসিক ছিল আসলে সঙ্গীত। তো তখন একটা ইচ্ছা ছিল যে হ্যাঁ, বড় হয়ে সবাই জানবে আমি একজন সিঙ্গার। আমার মারও সেটা ইচ্ছা ছিল, কিন্তু যখন অভিনয় চলে আসলাম তখন আসলে গানটা করা হলো না। যার কারণে এখন আমি মনে করি যে আমি অভিনেত্রী, এটা শুনতে আমার খুব ভালো লাগে। কিন্তু এই যে গানের শুরু, গান থেকে হঠাৎ করে এই মডেলিং এবং নাটক বা ওই চলচ্চিত্র অভিনয়, এটা কেন? আসলে আমি প্রায় 8 বছর ক্লাসিক্যাল মিউজিক শিখেছি বাফা থেকে। তো তখন অনেক ছোট, আমি একেবারে স্কুল লাইফ থেকে করছি, তো ক্লাস 1-2 থেকে আমি গান শিখি। তো তখন আমি ছোটবেলা অনেক সুইট ছিলাম দেখতে, এখনো খারাপ না আমি জানি, এখনো অনেক সুইট। ছোটবেলা অনেক সুইট ছিলাম দেখতে। তখন বেলিকেটস এর একটা অ্যাডের জন্য আমাকে ডাকা হলো। একজন আঙ্কেল ছিলেন, উনি আমাকে দেখে বললেন যে তুমি দেখতে এত সুইট, তুমি মডেলিং করো। তো তখন ছোট মানুষ, মডেলিং করবো এটুকু শুনে বেশ এক্সাইটেড। ওকে ফাইন, করলাম। ওটা দিয়ে শুরু। এবং একটা সময় আসলে টের পেলাম যে হয়তো বা আমার গায়িকা হওয়ার থেকে নায়িকা হওয়াটাই বেটার। গান অত ভালো গাই না আমি, তাছাড়া আমি অ্যাক্টিং এ চলে আসলাম। তো আমাদের পরে প্রশ্ন করেছেন পুষণ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ছোট পর্দা থেকে বড় পর্দায় গিয়ে বেশিরভাগ অভিনেতা অভিনেত্রী সফল হন না, আপনি সেক্ষেত্রে অন্যতম ব্যতিক্রম একজন মানুষ। ঝুঁকি নিতে ভয় লাগেনি যদি ব্যর্থ হতেন? একটা কথা আছে যে নো রিস্ক নো গেম। তো আমি চিন্তা করেছি যে আচ্ছা করে দেখি, যদি অডিয়েন্স আমাকে অ্যাকসেপ্ট না করে ফিল্ম আর্টিস্ট হিসেবে, দেন আবার ব্যাক করবো না নাটকে, কারণ আমার তো একটা জায়গা আছেই, এটা তো আমার নিজের জায়গা। আর আমার কাছে মনে হয় কি, প্রত্যেকটা শিল্পীরই একটা স্বপ্ন থাকে, আলটিমেট একটা ডেস্টিনেশন থাকে, এবং সেটা হচ্ছে বড় পর্দা, বড় মাধ্যম, ফিল্ম। আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল না ফিল্মে কাজ করব, নিজেকে বড় পর্দায় দেখবো, দেখি কেমন লাগে। দেন অফার আসলো। সেক্ষেত্রে প্রিপারেশনটা কেমন ছিল? আই মিন, যে ঠিক আছে গান না হয়ে জানা ছিল বুঝলাম, যদিও গানটা তেমন একটা মানে হয়তোবা তো লাগতো না মুভিতে, কিন্তু অভিনয় ছিল বুঝলাম। কিন্তু নাচের ব্যাপার আমরা জানি কমার্শিয়াল মুভিতে অনেক ধরনের স্টেপস থাকে। আমি আসলে ছোটবেলা থেকে ভীষণ নাচুরি ছিলাম, এটা অনেকেই জানে না। মানে নিজের নাচে অলরেডি ওটাও কভার হয়ে গেছে। ক্যাসেট প্লেয়ার ছেড়ে প্রায় সময় দেখা যেত আমি নাচতাম। আর যেহেতু গান শিখেছি, ক্লাসিক্যাল মিউজিক শিখেছি আমি, তো যার কারণে আমার রিদম সেন্স অনেক ভালো ছিল। তো ওইটা একটা প্লাস পয়েন্ট হিসেবে কাজ করেছে। এমনিতে যে আমি খুব ভালো ডান্স করি তা না, আর ফিল্মের ডান্স কিন্তু খুব বেশি কঠিন কিছু না, শর্ট কাট টু কাট হয়তো তো করে ফেলতে পারি। তো আমাদের এরপরে প্রশ্ন করেছেন মৌটুসী, মিরপুর, ঢাকা থেকে। গ্রামার নাকি গ্ল্যামার, ভালো অভিনেত্রী হওয়ার পূর্ব শর্ত কোনটি? ভালো অভিনেত্রী হওয়ার জন্য গ্ল্যামার বা গ্রামার, আমার কাছে মনে হয় যে দুইটাই কম বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমাদের অনেক অভিনেত্রী আছেন যারা দেখতে যে খুবই সুন্দরী এরকম কোনো কিছু না, তাদের অ্যাক্টিং লেভেল বা তাদের সিনসিয়ারিটি, তাদের কাজের ডেডিকেশন, হ্যাঁ তাদের গ্রামারটা অনেক বেশি। ভালো অভিনেত্রী হওয়ার জন্য আসলে পরিপূরক, এক্স্যাক্টলি দুটোই দরকার। একটার জন্য আরেকটা হয়তোবা সাপোর্টিং হিসেবে কাজ করে, একটা মেইন হলো একটা সাপোর্টিং, এরকম একটা ব্যাপার। আবার অনেকেই চিন্তা করে, যেমন আমি কিছু আর্টিস্টের কথা, স্মিতা পাটিল, উনি যে খুব বেশি সুন্দরী ছিলেন তা না, কিন্তু উনি অনেক ভালো একজন অভিনেত্রী। আবার এরকম অনেক
অভিনেত্রী আছে যারা দেখতে আসলে অনেক সুন্দরী এবং ভালো অভিনেত্রীও বটে। তো আসলে ঠিকই বলেছো তুমি যে দুইটার পরিপূরক। তো আমাদের পরে প্রশ্ন করেছেন ফয়সাল ঢাকা থেকে, ক্যারিয়ারের 19 বছর পার করে এসে কি মনে হচ্ছে, নিজের কাজে কি সন্তুষ্ট বা নিজের অবস্থান নিয়ে সন্তুষ্ট? ক্যারিয়ারের 19 বছর চলে গেছে, কিন্তু আমার আমার কাছে মনে হচ্ছে যে আমার কাজের আরো অনেক অনেক বাকি আছে, আমি আরো অনেক কাজ করব। আচ্ছা, সন্তুষ্ট কিছু কিছু জায়গায় অবশ্যই। আমি যদি আল্লাহর কাছে শুকরিয়া আদায় না করি তাহলে সেটা খুব খারাপ হয়ে যাবে। অবশ্যই নিজের কিছু কিছু কাজে সন্তুষ্ট, তারপরও এখনো পর্যন্ত ভেতরে সেই ভালো কাজের যে ক্ষুধাটা বা ইচ্ছেটা সেটা কিন্তু আছে আমার ভেতরে। আমি এখনো চাই আরো, যতদিন আমি বেঁচে থাকবো ততদিন পর্যন্ত ভালো ভালো কাজ করব। এরপরে প্রশ্ন করেছে মুনা ঢাকা থেকে, শোবিজের সাথে স্ক্যান্ডাল ওতপ্রোতভাবে জড়িত, স্ক্যান্ডাল সামলান কিভাবে? আমরা যখন শোবিজে এসেছি তখন আমার কাছে মনে হয় যে এটা মাথায় নিয়ে আমাকে আসতে হবে যে এখানে দর্শকদের ভালোবাসা, ভক্তদের আমি বলবো যে আমাদের প্রতি যে রেসপেক্ট, আমাদের যে পরিচিতি, এই গ্ল্যামার জগতে আমাদের কি বলবো নাম যশ খ্যাতি সবকিছু যখন যেরকম আমরা ভালোভাবে অ্যাকসেপ্ট করব, আমার কাছে মনে হয় যে ওই আমাদের স্ক্যান্ডালটাও আমাকে ভালোভাবে অ্যাকসেপ্ট করতে হবে। কারণ ভালো যেখানে আছে খারাপও সেখানে আছে, তো দুটোই আমাকে অ্যাকসেপ্ট করতে হবে, আদারওয়াইজ কিন্তু আমি এই জায়গায় থাকতে পারবো না। এরপরে প্রশ্ন করেছে মতিন দিনাজপুর থেকে, আপনার ক্যারিয়ারে কার অনুপ্রেরণা সবচেয়ে বেশি? এটা এক বাক্যেই বলতে পারি, আমার মা। আজকের আমার এই অবস্থান, আজকের আমার এই পরিচিতি, এত ভক্ত, এত কিছু, সবকিছু সবকিছু হচ্ছে আমার মার জন্য শুধু। নিশ্চয়ই। তো আমাদের এরপরে প্রশ্ন যিনি করেছেন তানিয়া ফার্মগেট থেকে, আবারও যদি প্রেমে পড়েন কার প্রেমে পড়বেন? সালমান খান। আসলে আবারও না, আমার যতটুকু মনে পড়ে আমি ক্লাস 3 তে পড়ি তখন ম্যানে প্যার কিয়া ফিল্মটা আসলো এবং তখন থেকেই আমি মানে ম্যানে প্যার কিয়া, তখন থেকে মানে ম্যানে প্যার কিয়া এবং এখন পর্যন্ত মানে যতবার সুযোগ আসবে প্রেমে পড়ার আমি সালমান খানেরই প্রেমে পড়তে চাই। আচ্ছা, তার মানে এখন যা আছে সেটা সেকেন্ড থার্ড ফোর্থ সবই সালমান খান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা আমরা জেনে রাখলাম। পরবর্তীতে পর্দার বাইরে এটা নিয়ে আমরা কথা বলবো। প্রিয় দর্শক, আমরা আমাদের আড্ডার এ পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন, ফিরছি এক্ষুনি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন লিজা নিবেদিত শুধুই আড্ডা অনুষ্ঠানটি, সঙ্গে আছেন জনপ্রিয় অভিনেত্রী রোমানা। আমরা দর্শকদের পাঠানো প্রশ্ন নিয়ে কথা বলছিলাম। তো আমাদের এর পরের প্রশ্ন যিনি করেছেন ইসমাত আজিমপুর ঢাকা থেকেই, আলাদিনের দৈত্য এসে যদি বলে জো হুকুম মালিক, কি হুকুম দিবেন? আমি হলিউডের নায়িকা হতে যাব, লাইক অ্যাঞ্জেলিনা জোলি, ডেমি মুর, এই টাইপের কেউ হতে চাইবো। যাই হোক, আমাদের পরে প্রশ্ন করেছেন প্রিয়া দে নারায়ণগঞ্জ থেকে, যদি অভিনেত্রী না হতেন? আমি আসলে সব সময় থেকে চিন্তা করেছিলাম, ফার্স্ট অনেক ছোট যখন তখন ডাক্তার হবে এরকম একটা ইচ্ছা ছিল, কিন্তু যখন আমি গান শেখা শুরু করলাম তখন আমার ভেতরেই ছিল যে আমি সিঙ্গার হব। এবং আমি এখনো বিশ্বাস করি যে আমি যদি আসলে গ্ল্যামার ওয়ার্ল্ডে না আসতাম আমি ডেফিনেটলি সিঙ্গারই হতাম, কারণ আমার মা আমাকে সিঙ্গার বানাই ছাড়তো। আমাদের পরে প্রশ্ন করেছেন ওয়াহিদুজ্জামান কারণবাজার ঢাকা থেকে, আপনার শোবিজে আসাটা কিভাবে? যদিও কিছুটা শুনেছি, হ্যাঁ, ওই তো আমি গান শিখতাম, বাফাতে গান গাইতাম। তো তখন আমাদের এক আঙ্কেল ছিলেন, মহসিন আঙ্কেল, উনি আমাকে, আমার মাকে একদিন বললেন, আমি অনেক ছোট, বেলিকেটসের একটা আমার প্রথম অ্যাড, ওভাবেই শুরু। আর সবাই আমাকে আসলে চেনা শুরু করলো হচ্ছে অ্যারোমেটিক বিউটিসিফের একটা দিয়ে। সবাই শুনলে খুব অবাক হবে, তখন আমি ক্লাস 7 এ পড়ি। অনেক ছোট, অনেক ছোট। এবং আমার সেকেন্ড টার্ম পরীক্ষা ছিল, সেকেন্ড টার্ম শেষ করে দেন আমি বোম্বেতে গিয়েছি ওটা শুটিং করতে। আমার মনে আছে ওখানে অ্যাডের ডিরেক্টর ছিলেন কুটু চ্যাটার্জি। তো ফার্স্ট দিন যখন আমাকে নিয়ে যাওয়া হলো ওনার সামনে, উনি হাফ অ্যান আওয়ার কোনো কথা বলে নাই, উনি শুধু এভাবে আমাকে তাকিয়ে দেখছে। তো আমাদের পরের প্রশ্ন করেছেন সুজয় পাংশা রাজবাড়ী থেকে, মাঝে আপনি নাটক একদমই অভিনয় করতেন না, ইদানিং আবারও নাটকে ফিরে এসেছেন, তো এটা কি চলচ্চিত্রের খারাপ সময়ের কারণে? না, এটা চলচ্চিত্রর খারাপ ভালো সময় বলে না। আমি যখন ফিল্মে গেলাম তখন যেহেতু আমি ফিল্মে একেবারেই নতুন, আর
আমার একটা বিশাল ব্যাকগ্রাউন্ড ছিল হচ্ছে টেলিভিশন মিডিয়ার, বিশাল ব্যাকগ্রাউন্ড, এত বছর ধরে কাজ করছি আমি। তো আমি চিন্তা করেছি যে আমাকে যে অডিয়েন্স কেন টাকা দিয়ে টিকিট কেটে হলে দেখতে যাবে, বিকজ আমি তো টেলিভিশনে অ্যাভেলেবেল, টেলিভিশন সুইচ অন করলেই কিন্তু আমাকে দেখতে পাচ্ছে মানুষ। সো কেন আমাকে অডিয়েন্স তার পকেটের টাকা খরচ করে হলে দেখতে যাবে? তখন আমি ডিসাইড করলাম যে না, আমি আপাতত কিছুদিন কাজ করব না টেলিভিশন স্ক্রিনে, আপাতত কিছুদিন কাজ করব না। আমি কিন্তু কখনোই বলিনি যে আমি কাজ করব না, এবং আমি প্রায় 2 বছর কোনো নাটকে কাজ করিনি, কোনো অ্যাডে কোনো কিছুতে কাজ করিনি। তাহলে ব্যাক করা কেন? ব্যাক করাটা আসলে আমি এখনো ফিল্মে কাজ করছি না যে করছি সেটা তা না, করছি। এখন আসলে ফিল্মের সংখ্যাও কমে গেছে, আগের মতো তত ফিল্ম হচ্ছে না, ফিল্ম করছি। আর নাটকটা আসলে এটা মানে বাপের বাড়ি আর শ্বশুরবাড়ির মতো অবস্থা, নাটক তো আসলে বাপের বাড়ি। তো মেয়েরা কিন্তু ব্যাক করবেই বাপের বাড়িতে, আসবেই বাপের বাড়িতে, তাদের এই বাপের বাড়ি ছাড়া কিন্তু মেয়েরা থাকতে পারে না আলটিমেটলি। সো ওই কারণেই। তো আমাদের পরের প্রশ্ন করেছে নীতি সিলেট থেকে, আপনি ভালো গান করেন, তো এখন সেভাবে গান করছেন না কেন? আমি একসাথে আসলে দুটো নৌকায় পা দিতে চাই না, যেহেতু আমি প্রফেশনালি অ্যাক্টিং করছি, এটা আমার প্রফেশন, এটাই আমার এখন প্যাশন যাই বলে। তো আমি চাই না যে আমি দুটো একসাথে যদি করি দেখা যাবে কোনোটাই ঠিক মতো হচ্ছে না, না গান হচ্ছে ঠিক মতো, না অভিনয় হচ্ছে ঠিক মতো। সো একটা দিকে কনসেন্ট্রেশন দেওয়া ভালো, দ্যাটস ওয়াই। তো আমাদের পরের প্রশ্ন করেছেন শিপ্রা ঘিওর মানিকগঞ্জ থেকে, নিজের অভিনয় আপনার কেমন লাগে? আপনি কি একজন জনপ্রিয় অভিনেত্রী নাকি ভালো অভিনেত্রী? অভিনয় কখনো ভালো লাগে, কখনো খারাপ লাগে। আমি নিজেই আমার নিজের অনেক বড় সমালোচক আমি মনে করি। আমি যখন আমার কোনো একটা কাজ দেখে যে আমি ফিল করি যে হ্যাঁ আচ্ছা ভালোই করেছি, খারাপ করিনি, নিজেকেই নিজে মার্কস দিই, হ্যাঁ তুমি রোমানা 10-এ 8 পেয়েছো। আর যখন দেখি যে না খুব একটা ভালো হয়নি, তখন খুব মেজাজ খারাপ হয়, ধুর কি করলাম, নিজেকে নিজে 2-4টা মনে মনে বকা দিই এবং বলেছি তুমি 0 পেয়েছো, এই টাইপের। ওরকম কিছু না যে আমি নিজেকে জনপ্রিয় শিল্পী মনে করি বা নিজেকে খুব ভালো অভিনেত্রী মনে করি। তবে দর্শকরা মনে করে, দর্শকরা কি মনে করে তারাই বলতে পারে আসলে। কিন্তু আমার মনে হয় আসলে এটাও সম্পূরক একটা ব্যাপার বা পরিপূরক একটা ব্যাপার। ভালো অভিনেত্রী হলেই সে জনপ্রিয় হয়, এবং জনপ্রিয় হয় তখনই যখন সে ভালো অভিনেত্রী হয়। আচ্ছা, তো এরপরে প্রশ্ন করেছেন মিতা সাভার থেকে, অভিনেত্রী থেকে নেত্রী হওয়ার কোনো ইচ্ছে আছে কি? পলিটিক্স নিয়ে খুব একটা কথা বলতে চাই না, আমি নেত্রী হওয়ার একটু ইচ্ছা আছে, এটা সত্যি কথা। ওকে, তো এরপরে প্রশ্ন করেছেন জুয়েল ঢাকা থেকেই, জীবনের একটি ভুল সংশোধনের সুযোগ দিলে কোন ভুলটি সংশোধন করবেন? আমি আসলে কোনো ভুলে সংশোধন করতে চাই না, কারণ যেই মুহূর্তে আমরা যে কাজটা করি ওই মুহূর্তের জন্য ওটাই সঠিক। হয়তো পরবর্তীতে কখনো গিয়ে যদি মনে হয় যে না এটা আমার ভুল হয়েছে, সেটা আবার তখনকার রিয়েলাইজেশন। কিন্তু আমি যখন যে কাজটা করছি এই মুহূর্তে যদি আমি একটা ভুলও করি এবং আমি যদি সেটা করি, আমার কাছে মনে হয় এই সময়ের জন্য এটাই পারফেক্ট, এটাই রাইট। যাই হোক, আমাদের আরো অনেকগুলো এরকম প্রশ্ন বাকি, কিন্তু আরেকটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে, তারপর বাকি প্রশ্নগুলো নিয়ে কথা বলবো। প্রিয় দর্শক, আমরা আড্ডার এই পর্যায়ে আরেকটা ছোট্ট বিরতি নিচ্ছি, আমাদের সাথে থাকুন, ফিরছি এখনই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন লিজার নিবেদিত শুধুই আড্ডা, আর আমাদের সঙ্গে আছেন জনপ্রিয় অভিনেত্রী রোমানা। আপনাদের পাঠানো প্রশ্ন নিয়ে আমাদের এই আড্ডা চলছে, আশা করছি আপনারা আমাদের সাথে আছেন। আমাদের পরের প্রশ্ন, যেহেতু এখনো আরো কয়েকটা প্রশ্ন বাকি, এই পর্বের প্রথম প্রশ্ন করেছেন মুনমুন আগলঝরা বরিশাল থেকে, একটা গোপন কথা ছিল বলবার, অভিনেত্রী রোমানার একটি সিক্রেট জানতে চাই। আমার যেদিন শুটিং না থাকে ওদিন আমার ধারণা আমি বিশ্বের সেরা অলস মানুষ হয়ে যাই, সবচেয়ে বেশি অলস হয়ে যায়। ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, টিথ ব্রাশ করতে ইচ্ছা করে না, শাওয়ার নিতে ইচ্ছা করে না, চুল আঁচড়াতে ইচ্ছা করে না, কিছুই করতে ইচ্ছা করে না, আমি সারাদিন বিছানায় পড়ে থাকি। যদি এরকম প্রশ্নটা এরকম ভাবে করি যে কথাটা রোমানাই যে এত ছোটবেলা থেকে মিডিয়াতে, কিন্তু তারপরে রোমানার এমন কোনো কথা কি আছে যেটা তার কোনো ভক্ত কেউ জানেন না? এমন কোনো কথা, ছোটবেলায় আমি আমার বড় ভাই আব্বুর পকেট থেকে টাকা চুরি করে আইসক্রিম খেতাম, এটা আব্বু জানে না।
আমরা তাহলে এটা আমাদের শুধু না বেশি টাকা, 2 টাকা 4 টাকা 5 টাকা, হাইয়েস্ট 5 টাকা। কারণ আব্বু আম্মু আইসক্রিম খেতে দিতে চাইতো না, ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লেগে যাবে। আমাদের 2 বোনের খুবই ছিল আইসক্রিম খাবো, তো আব্বুর পকেট থেকে টাকা চুরি করতাম। ছি, এখন মানুষজন ভাবছে আমি চোর ছিলাম ছোট। না, এটা হয়, এটা আসলে ছোটবেলায় আমার মনে হয় মানে বাচ্চাকালে এরকম মাঝে মাঝে হয়। কিন্তু যাই হোক, যেহেতু আঙ্কেলও জানতেন না সেই জন্য হ্যাঁ, এটা আব্বু secret। জানতো, জানে না এখনো পর্যন্ত, এবার তো জেনে যাবে। তো আমাদের এর পরে প্রশ্ন করেছেন দুলাল বানারীপাড়া থেকে, একদিন ভোরে ঘুম থেকে উঠে যদি দেখেন যে আর কোনো কাজ নেই তাহলে কি করবেন? যদি বাসায় কাজ থাকে, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, কাপড় কাচা, রান্না বান্না করা, থালা বাসন ধোয়া, এগুলো করা শুরু করব। আর যদি দেখি সেটাও নেই, তাহলে আই থিংক আমি হার্ট অ্যাটাক করে মারা যাব। আমি কাজ ছাড়া থাকতে তখন আর পারবো এরকম না। হবে না যে আমার কিচ্ছু করতে ইচ্ছে না, করছে না, 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 তখন আমার rest তখন নিতে এটা ইচ্ছে হবে না, করছে না, হ্যাঁ। এরকম আর তখন মনে হবে না। কারণ কাজ তো আছে আসলে, সেটা যেহেতু আছে, ওকে একটু রিল্যাক্স টাইম পাচ্ছি, আলসেমি করছি। কিন্তু যদি কাজই না থাকে আমি মারা যাব। আমিও। এরপরে প্রশ্ন করেছেন নাজনীন উত্তরা থেকে, রোমানার স্বপ্নের চরিত্র, যে চরিত্রে অভিনয়ের স্বপ্ন এখনো দেখেন? স্বপ্নের চরিত্র আসলে অনেক আছে, এরকম অনেক বড় বড় অভিনেত্রীর অনেক বড় ভালো ভালো ক্যারেক্টারগুলো দেখি, যখন দেখি সেটা হলিউডে হোক, বলিউডে হোক, বাংলাদেশে হোক, আমার কাছে মনে হয় যে আমি ক্যারেক্টারটা প্লে করতে পারতাম। এটা আসলে স্পেসিফিক একটা ক্যারেক্টার আমি বলতে পারবো না। আচ্ছা, এর সাথে যদি বলি যে হ্যাঁ, আমাদের এখানে প্রিয় অভিনেতা অভিনেত্রী কারা? সবাই আমার অনেক কাছের, সবাই অনেক প্রিয়। ডিপ্লোম্যাটিক অ্যান্সার হলে হবে না, হতেই পারে যে আমার একে ভালো না, লাগে, ওনার ডেফিনেটলি কাজ ভালো ডেফিনেটলি, লাগে। হ্যাঁ, সেটা তো আছেই। আমার অভিনেতাদের ভেতরে যেমন উনি এখন আর বেঁচে নেই, আমাদের মাঝে নেই, অবশ্যই ফরিদি আঙ্কেল আমার খুব পছন্দের একজন অভিনেতা ছিলেন। এরপর অভিনেত্রীদের ভেতরে তারিন আপার অ্যাক্টিং আমার খুব পছন্দ, শমী আপার অ্যাক্টিং খুব পছন্দ, খুবই পছন্দ। এই তো। আচ্ছা, আর যদি বলি যে সহকর্মী হিসেবে কাকে ভালো লাগে? এক একজনের সাথে এক এক রকম ভালো লাগা আছে। জাহিদ ভাইয়ের সাথে যখন কাজ করি তখন তার সাথে কাজ, মানে এক্সপিরিয়েন্সটা ডিফারেন্ট, তার সাথে কাজ করতে একরকম ভালো লাগে। সজলের সাথে, যেহেতু আমার বেস্ট ফ্রেন্ড, ওর সাথে কাজ করতে একরকম ভালো লাগে। মিলনের সাথে একরকম, সাব্বিরের সাথে একরকম, তকির ভাই। সজলকে অবশ্যই এই প্রশ্নটা আমি করেছিলাম, কারণ আমাদের এখানে আমাদের গেস্ট যারা হয় আর যারা না হয় তারাও সবাই বলেন সজল বেস্ট ফ্রেন্ড। সজলের নিশ্চয়ই এটা অনেক বড় একটা গুণ। এই প্রশ্নটা আমি জানি না আসলে কোন আর্টিস্ট কি বলেছে, কারণ সজল আসলে আমার মিডিয়ার কারণে আমার ফ্রেন্ড না, কারণ ও আমার একেবারেই ছোটবেলার ফ্রেন্ড। ওকে, যখন ও মাত্র কাজ শুরু করেছে আমি অলরেডি কাজ করছি, ও অনেক ছোটবেলার ফ্রেন্ড, আর আমরা একই এলাকায় থাকার কারণে অনেক বেশি ক্লোজ ফ্রেন্ড। তো ওর সাথে আসলে কাজ দিয়ে কিন্তু আমার ফ্রেন্ডশিপ না, মানে না, কিন্তু এমনিও মানুষ হিসেবেও ও সে হ্যাঁ, অনেক অনেক নাইস, অনেক ভালো, অনেক অনেক সুইট, ভালো। মাশাআল্লাহ। তো আমাদের এর পরের প্রশ্ন যিনি করেছেন জেসিকা চট্টগ্রাম থেকে, যে আমাদের চলচ্চিত্রের সংকটটা আসলে কোথায়, বা আপনার কি মনে হয় যে চলচ্চিত্র কি ঘুরে দাঁড়াবে? চলচ্চিত্র আসলে হচ্ছে কি, আমাদের যেটা প্রবলেম, যে যুগের সাথে আমরা আমরা এখন কলকাতার মুভি দেখি, আমরা অন্য সাইড বাদই দিলাম, শুধু কলকাতার মুভি দেখি, যে তারা কিন্তু তাদের ফিল্মের drastic প্যাটার্নটাই change। চেঞ্জ করে, পুরো ইন্ডাস্ট্রি তারা চেঞ্জ করে ফেলেছে একদম, মানে এত তাদের। হুট করে, হ্যাঁ, এত এবং এত frequently হয়েছে মানে ব্যাপারটা। বিশাল একটা চেঞ্জ। তো আমাদের এই চেঞ্জটা আসলে আসতে হবে, কারণ এখন যারা অডিয়েন্স, আমরা যারা আছি, বা যারা আসলে দর্শক, মুভি দেখবে যারা, তাদের টেস্টটা চেঞ্জ হয়ে গেছে। সো যখন বাংলাদেশ ওরকম এখন হচ্ছে, অনেক ভালো ভালো মুভি হচ্ছে, রিসেন্ট টাইমেও বেশ কিছু ফিল্ম বেরিয়েছে যেগুলো কিন্তু আসলেই বেশ ভালো ব্যবসা সফল ছবি হিসেবে মানে পরিচিতি পাচ্ছে। কিন্তু এই পরিমাণটা বা কোয়ান্টিটিটা আরো বাড়তে কোয়ান্টিটিটা হবে। বাড়বে আস্তে আস্তে, এটার জন্য আসলে সময় দরকার। এখন যারা ফিল্ম বানাচ্ছে তারা আসলে আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, এখনকার সময়ের উপযোগী করেই তারা ফিল্মটাকে তৈরি করছে। তো আজকে আমাদের এই আড্ডা শেষ প্রশ্ন করেছেন আবরার, কমলাপুর, ঢাকা থেকে, ভবিষ্যৎ পরিকল্পনা কি, বা 10 বছর পরে নিজেকে কোথায় দেখতে চান? আমি আসলে দেখতে চাই, কি বলবো, যে আমি কাজ করছি, আমি আসলে কাজই করতে চাই। যতদিন বেঁচে থাকবো আমি ততদিন পর্যন্ত কাজ করতে চাই, এবং এভাবে করেই সবার ভালোবাসা পেতে চাই। আর কোথায় থাকবো সেটা বলা খুব মুশকিল। অবশ্যই প্রত্যেকটা মানুষেরই চাওয়া হচ্ছে যত দিন যাবে সে তত ভালো অবস্থানে যাবে, তার সব সব দিক থেকে সে সব, মানে আরো ভালো থাকতে চায় দিন যত যায়। ঠিক সেরকম আমিও চাই যে আমার অবস্থান নিশ্চয়ই আরো ভালো কোন একটা জায়গায় যাবো আমি। আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব, কিন্তু তার আগে ছোট্ট একটু করে অল্প একটু হলেও গান শুনতে চাই। আমি অনেক পুরনো একটা গান গাচ্ছি, তবে মাঝখান থেকে শুরু করছি। বিবাগে মনে জন্ম আমার, বিবাগে মনে জন্ম
যায় না বাধা আমাকে কোনো পিছু টানের মায়ায়, আমায় ডেকো না ফেরানো যাবে না, ফেরারি পাখিরা কোলায় ফেরে না, আমায় ডেকো না ফেরানো যাবে না, ফেরারি পাখিরা কোলায় ফেরে না। আমি 10-11 দিয়ে দিতে পারতাম। থ্যাংক ইউ। আমার হাতে মার্কিং থাকলে খুবই সুন্দর। আমার মনে হয় কি গানটা প্র্যাকটিস করো প্লিজ। এটা সমস্ত সময় ভক্ত পাই না সহ আসলে, আমার একটা হ্যাঁ। রিকোয়েস্ট, প্লিজ এটা কন্টিনিউ করো, কারণ এত সুন্দর করে গাচ্ছিলে আমার সত্যি শুনতে ইচ্ছে হচ্ছিল। সো প্লিজ প্র্যাকটিস করো এবং কন্টিনিউ করো, এটা একটা রিকোয়েস্ট। আর হচ্ছে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আমাদেরকে, আমাদের দর্শকদেরকে এবং তোমার ভক্তদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ, বৈশাখী চ্যানেলকে অনেক ধন্যবাদ আমাকে এরকম একটা সুন্দর অনুষ্ঠানে আমন্ত্রিত করার জন্য। প্রিয় দর্শক, আপনাদের পাঠানো প্রশ্ন নিয়ে জনপ্রিয় অভিনেত্রী রোমানার সাথে অনেক আড্ডা হলো। লিজান শুধুই আড্ডা আজ এ পর্যন্তই, কিন্তু বিদায়ের আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা যারা আমাদের যিনি অতিথি থাকেন তার কাছে যখন প্রশ্ন পাঠান, সেই প্রশ্নের মধ্যে সবচেয়ে ব্যতিক্রমী প্রশ্ন যিনি পাঠাবেন তার জন্য সঙ্গী সহ একটি আকর্ষণীয় পুরস্কার থাকছে, আর তা হচ্ছে কক্সবাজারের হোটেল দ্য কক্স টুডেতে 2 রাত 3 দিন থাকার একটি অপূর্ব সুযোগ। সুতরাং পাঠান মজার মজার সব প্রশ্ন। আগামী পর্বে আপনাদের পাঠানো প্রশ্নে আড্ডা হবে নতুন কোনো অতিথির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অনেক অনেক এবং মজার মজার সব প্রশ্ন আমাদের ঠিকানায় পাঠিয়ে দিন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন।